আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সকাল। অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। বাসায় কি নিয়মিত পড়ছো তোমরা? জি জি স্যার। স্যার। রাপি, তোমাকে নিয়ে অনেক আশা। এই যারা মোটামুটি আছে এখানে উপস্থিত তারা মোটামুটি সব ক্লাসে উপস্থিত থাকে, আর যারা থাকছে না তারা কোনো ক্লাসেই থাকছে না। তো মাঝখানে আমি ক্লাস টিচার না হয়েও তাদেরকে ফোন দিয়েছিলাম, অভিভাবকের সাথেও কথা বলেছি। তো তারা আহ, মনে হয় যে অভিভাবকরা সচেতন, কিন্তু ছাত্ররা ফাঁকি দিচ্ছে, বাবা মাকে ফাঁকি দিচ্ছে, নিজেকেও ফাঁকি দিচ্ছে। আসলে আহ, নিজের ক্যারিয়ার বিল্ড আপ তো নিজেকেই করতে হবে, কেউ তোমাকে করে দেবে না। হয়তো অন্যরা তোমাকে একটু হেল্প করবে, পেছন থেকে, সামনে পেছনে থেকে তোমাকে হেল্প করবে। তো সেই হেল্পটুকুর গুরুত্ব যারা দিবে না, তারা নিশ্চয়ই সামনের দিকে এগিয়ে যেতে পারবে না। তাদের আশা ভরসা বলে কোনো কিছু নেই। তবু তাদের জন্য শুভকামনা। আর আজকের ক্লাসের যে বিষয়গুলো হচ্ছে, সেটা আমরা ক্লাসে চলে যাই। আমরা আলোচনা করছিলাম ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনার দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায়, ঠিক কি না রাব্বি? জি স্যার। হ্যাঁ, তুমি তো জানোই না, তুমি তো এর আগে ক্লাসে উপস্থিত ছিল না। তবু জি স্যার বললাম। থ্যাংক ইউ। আহ হচ্ছে আমাদের দ্বিতীয় পর্বে আলোচনা হবে। দ্বিতীয় পর্বের আলোচনার বিষয়বস্তু হচ্ছে একজন নেতা কি করেন, নেতার কার্যাবলী, এবং একজন নেতার কি কি গুণাবলী থাকা উচিত, সেটা নিয়ে আমাদের আজকের ক্লাস। তবে গত ক্লাসে যে প্রশ্নগুলো দেওয়া ছিল সেগুলোর লিখে প্র্যাকটিস করার কথা। সবাই একটু শো করো দেখি একটু, কি কি আছে। 14টি নীতি, নেতৃত্ব কাকে নেতৃত্ব শব্দটি কোন শব্দ থেকে এসেছে? নেতৃত্ব প্রকারভেদ। ওকে, তাহলে আমাদের কিছু প্রশ্ন তো ধরতেই হয়। সবাই লিখেছো? সোহেল তাওসিফ, সোহাইল তাওসিফ, সোহেল তাওসিফ, ইয়েস স্যার। বাবা লিখেছো? না স্যার, লেখা হয়নি। আচ্ছা, রাফি জি স্যার। লিখেছো বাবা? না স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। আকিবুল ইসলাম, আকিবুল ইসলাম জি শুনতে স্যার। পাচ্ছ? লিখেছো জি তুমি? স্যার, শুনতে পাচ্ছি। জি স্যার। আচ্ছা, কি কি লিখেছো? স্যার লিখি না, এমনি পড়ছি স্যার। আচ্ছা, আগে জি স্যার, তারপর হচ্ছে লিখে নাই, পড়েছি। ওকে, ধরবো। হাসান জামিল ইয়েস স্যার। লিখেছো? না স্যার। আচ্ছা, মুহতাসিম স্যার লিখিনি স্যার। মুখস্থ হয়েছে? স্যার মোটামুটি। হ্যালো মোটামুটি? স্যার। হ্যাঁ। স্যার এদিকে স্যার বৃষ্টি হয়েছে, একদম এতক্ষণ ধরে আমি কথা বলতেছিলাম, আপনার কাছে কথা হইতেছিল না, তাই লিভ নিয়ে আবার বাইরে হয়েছি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। শুনতে পাচ্ছি এখন তোমাকে। কথা না শুনতে পাইলে কিছু মনে করেন না স্যার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, অসুবিধা নেই। তোমাকে তোমার আহ, দেখা যাচ্ছে, শুনতেও পাচ্ছি। আচ্ছা, বলো তো দেখি, ব্যবস্থাপনার 14টা নীতির নাম মুখস্থ বলো তো ঝটপট। সোহেল তাওসিফ পারবে? কে পারবে? স্যার বলবো? আকিব সুলতান সারা, আর কে পারবে? আর কেউ পারবে? আরে না পারলে বলো না। না স্যার, আচ্ছা, 14টা মুখস্থ নেই। কে 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 না বলো, না বলে, না পারবে? স্যার পারবো না স্যার স্যার, আমি। 14টা স্যার। আচ্ছা, তুমি 14টা বলো তো কেমনে? নেতৃত্বের প্রকারভেদ। নেতৃত্বের প্রকারভেদটা বলো। পারবে না বলতে? স্যার আমি। হ্যাঁ হ্যাঁ, বলো। আকিব সুলতান, আকিবুল ইসলাম বলো নেতৃত্বের স্যার প্রকারভেদ। নেতৃত্ব আনুষ্ঠানিকতার ভিত্তিতে দুই প্রকার, একটা হুম। আনুষ্ঠানিক, অনানুষ্ঠানিক। আর আবার আরেকটা ভিত্তি আছে ক্ষমতা স্যার। প্রয়োগের উপর ওই ভিত্তি করে? ওই ভিত্তি করে চার প্রকার: কি কি? গণতান্ত্রিক, গণতান্ত্রিক, তারপর স্বৈরতান্ত্রিক নেতৃত্ব, হুম। তারপর হচ্ছে এই পিতৃসুলভ নেতৃত্ব। হ্যাঁ, পিতৃসুলভ, পিতৃসুলভ। হ্যাঁ, পিতৃসুলভ। আর একটা হচ্ছে আর লেজুর ভিত্তিক নেতৃত্ব। লাগাম, লাগামহীন, লাগাম 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 লাগামহীন নেতৃত্ব, লাগামহীন নেতা আল্লাহ। লাগামহীন নেতৃত্ব। আচ্ছা, আরেকটা হচ্ছে এরপরে? স্যার কর্ম আদায়ের হ্যাঁ ভিত্তিতে। হ্যাঁ, এটা হচ্ছে স্যার দৃষ্টিভঙ্গির কর্মী বিচারে, কেন্দ্রিক, কর্মকেন্দ্রিক আর কর্মী কেন্দ্রিক। কর্মকেন্দ্রিক, দৃষ্টিভঙ্গি কর্মকেন্দ্রিক। বিচারে, দৃষ্টিভঙ্গি। ওটা হলো দৃষ্টিভঙ্গি বিচারে। সালমান রাব্বি কিছু বলতে পারবে?
স্যার আমি লাস্ট ক্লাসগুলোতে ছিলাম না স্যার, আজকে থেকে নিয়মিত ক্লাস করব, নেক্সট ক্লাস থেকে অ্যানসার দেওয়ার চেষ্টা করব স্যার। কথা দিচ্ছ? ইয়েস স্যার। আচ্ছা, সোহেল তাওসিফ তুমি কি বলো, তোমার কথাটা বলো দেখি। সালমান রাব্বি তো বললো, জি স্যার। তুমি তোমার কথা বলো, কি করবে? স্যার আমি তো পড়তেছি স্যার, মানে আস্তে আস্তে স্যার, এত তাড়াতাড়ি যেতে পারতেছি না। জি স্যার। তাহলে আমরা আলোচনা করছিলাম যে ব্যবস্থাপনার 14টি নীতির নাম, নেতৃত্ব কাকে বলে, আল্লাহ, এগুলো প্রশ্ন উত্তর তোমরা দিতে না পারলে কেমনে কি হবে? ওকে, তাহলে আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে নেতার কার্যাবলী আলোচনা করো এবং আদর্শ নেতার গুণাবলী। তোমরা জানো যে নেতৃত্ব কাকে বলে, আমরা এর আগেও ক্লাসে আলোচনা করেছি। সবাই দেখতে পাচ্ছ, স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, নেতৃত্ব জি স্যার। বলতে মূলত নেতার একটি গুণ বা বৈশিষ্ট্যকে বোঝায়। যে হ্যাঁ, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছে, নেতৃত্ব ভালো নেতৃত্ব দিতে পারে, বা নেতৃত্ব তার ভালো না, নেতা হিসেবে ভালো না, বা নেতা হিসেবে ভালো, এরকম এগুলো তার গুণাবলীর মধ্যে পড়ে। এর মাধ্যমে তিনি কোনো দল বা গোষ্ঠীকে, একটি গোষ্ঠীর আচরণকে প্রভাবিত করেন, একটি লক্ষ্যের দিকে ধাবিত করেন তাদেরকে নিয়ে। তো আমরা গতদিনে আলোচনা করেছি ইংরেজি লিডারশিপ শব্দ থেকে আসলে নেতৃত্ব শব্দটার বাংলা শব্দ হয়েছে, আর এই লিড, ইংরেজি লিড থেকে লিডারশিপ শব্দের উৎপত্তি হয়েছে। আর এই লিড মানে কি? টু গাইড, টু কন্ডাক্ট, টু পারসুয়েড, টু ইনফ্লুয়েন্স, অর্থাৎ হচ্ছে পথ দেখানো, পরিচালনা করা, প্ররোচিত করা, প্রভাবিত করা। কোন দল বা গোষ্ঠীর আচরণ ও কাজকে নির্দিষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টাকে নেতৃত্ব বলে। আমরা সেই নেতৃত্বের প্রকারভেদ দেখেছিলাম। তো তারপরে হচ্ছে যে একজন নেতা তো লক্ষ্যের দিকে একটি দল বা গোষ্ঠীকে প্ররোচিত করেন, প্রভাবিত করেন, ধাবিত করেন, তাই না? তো একজন নেতা কি করেন? নেতা সাধারণত দুই ধরনের কাজ করেন। আমরা দেখেছি একজন ব্যবস্থাপক কিন্তু একজন নেতা, একজন ব্যবস্থাপকও একজন নেতা, বা একজন নেতাও কিন্তু একজন বড় ব্যবস্থাপক। আমরা যদি দেখি আলাদাভাবে, তাহলে একজন নেতা, তাহলে ব্যবস্থাপক কি করেন? পরিকল্পনা, সংগঠন, কর্মসংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয়, সব কাজগুলো করে থাকেন। দেখো তো প্রাতিষ্ঠানিক দিক বিচারে একজন নেতা কি করেন? প্রাতিষ্ঠানিক দিক বিচারে পরিকল্পনা প্রণয়ন করেন, সাংগঠনিক কাঠামো তৈরি করেন অর্থাৎ সংগঠন করেন, কর্মী সংস্থান করেন অর্থাৎ কর্মী নির্বাচন করেন, নির্দেশনা দেন, প্রেষণা দেন, সমন্বয় সাধন করেন, কার্য নিয়ন্ত্রণ করেন, কার্যকর নিয়ন্ত্রণ করেন। তার মানে এই কাজগুলো একজন নেতা করে থাকেন। কি করেন? পরিকল্পনা প্রণয়ন। তার কারণ হচ্ছে যে একজন নেতার কাজ শুরু হয় হচ্ছে নির্দেশনা, প্রেষণা, সমন্বয় সাধন। তো কিভাবে নির্দেশনা দিবেন, কোন ধরনের কর্মীকে কেমন নির্দেশনা দিতে হবে, কেমন প্রেষণা দিতে হবে, সমন্বয় সাধন কিভাবে করব, তার সে সংক্রান্ত একটি পূর্ব পরিকল্পনা থাকে। একজন নেতা তার কাজকর্ম কিভাবে সম্পন্ন করবেন, শ্রমিকদেরকে কিভাবে, একটি দল বা গোষ্ঠীকে কিভাবে লক্ষ্যের দিকে ধাবিত করবেন, সে সংক্রান্ত একটি পরিকল্পনা প্রণয়ন করতে হয়। তো সেই পরিকল্পনা প্রণয়ন করেন একজন নেতা। এক। দুই নম্বর হচ্ছে উপযুক্ত সাংগঠনিক কাঠামো তৈরি। তোমরা জানো যে সাংগঠনিক কাঠামোর উপর ভিত্তিক, সাংগঠনিক কাঠামো কত প্রকার? সরলরৈখিক উপদেষ্টা, কার্যভিত্তিক, কমিটি সংগঠন, তাই না? ম্যাট্রিক সংগঠন, প্রায় 5 প্রকার সাংগঠনিক কাঠামো রয়েছে। তো নেতা যে প্রতিষ্ঠানে কাজ করছে, সবাই একটু শুনছো? সবাই শুনছো তো? জি স্যার। হ্যাঁ, নেতা যে প্রতিষ্ঠানে কাজ করছে, যে প্রতিষ্ঠানের একটি দল বা গোষ্ঠীকে লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাবেন, সেই প্রতিষ্ঠানের কোন সাংগঠনিক কাঠামো বেশি উপযোগী? সরলরৈখিক উপদেষ্টা, কার্যভিত্তিক, কমিটি, না ম্যাট্রিক সংগঠন? ঠিক আছে তো? তো কোন সংগঠন কাঠামো উপযোগী সেটি তিনি তৈরি করেন। কারণ হচ্ছে যে তোমরা জানো যে সরলরৈখিক সাংগঠনিক কাঠামোতে কিছু সমস্যা রয়েছে, সেই সমস্যা সমাধানের জন্য সরলরৈখিক উপদেষ্টা সংগঠন নেওয়া হয়েছে। আবার সরলরৈখিক উপদেষ্টা সংগঠনে যে সকল সীমাবদ্ধতাগুলো রয়েছে সেগুলো কাটিয়ে ওঠার জন্য আমাদের কার্যভিত্তিক সাংগঠনিক কাঠামো প্রয়োগ করা হয়েছে, তৈরি করা হয়েছে। তাহলে এই কার্যভিত্তিক সংগঠন উপযোগী, কমিটি সংগঠন উপযোগী, ম্যাট্রিক্স উপযোগী, নাকি হচ্ছে সরলরৈখিক উপদেষ্টা, নাকি সরলরৈখিক? কোন সাংগঠনিক কাঠামো কেমন হবে, এর ঊর্ধ্বতন কে হবে, অধস্তন কে হবে, কে কার কাছে জবাবদিহি করবে, এর সমস্ত কিছু বিষয়গুলো আমাদের একজন নেতা করে থাকেন। এরপরে তোমরা জানো ব্যবস্থাপনার আরেকটি কাজ হচ্ছে কর্মী সংস্থান। তো কর্মী সংস্থান বলতে হচ্ছে কর্মী সংগ্রহ, নির্বাচন, নিয়োগ, প্রশিক্ষণ, উন্নয়ন। নেতা কি করেন? সংগৃহীত যে সকল কর্মী যারা চাকরির জন্য আবেদন করেছে তাদের মধ্য থেকে উপযুক্ত কর্মী বেছে নেন, উপযুক্ত কর্মী বেছে নেন। এখন কিভাবে উপযুক্ত কর্মী বেছে নেন? যে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে, এই বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রতিষ্ঠানের জন্য কল্যাণকর, দক্ষ, যোগ্য ব্যক্তিকে বেছে নেওয়াই হচ্ছে আমাদের একজন নেতার কাজ। কারণ হচ্ছে যে নেতা জানেন যে দলকে যদি আমি
হচ্ছে লক্ষ্যের দিকে ধাবিত করতে চাই, এই দলকে দিয়ে যদি আমি প্রতিষ্ঠানের উদ্দেশ্য বাস্তবায়ন করতে চাই, তাহলে অবশ্যই দক্ষ শ্রমিক কর্মচারী দরকার। তো দক্ষ শ্রমিক কর্মচারীকে বেছে নেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের একজন নেতার। কি ক্লিয়ার তোমাদের কাছে? জি ওকে, এরপর হচ্ছে তোমরা জানো যে নেতার কাজ বলতে হচ্ছে যে আমরা দেখি যে পরিকল্পনা, প্রণয়ন, সংগঠন, কর্মী সংস্থান, এই তিনটা কাজ হচ্ছে প্রাথমিক কাজ। এই কাজে প্রতিষ্ঠানের যে সকল মৌলিক উপকরণ রয়েছে এই উপকরণগুলো গতিশীল হয় না। তো গতিশীলতা আসে হচ্ছে নেতার কাছ থেকে। তো নেতা যে নির্দেশনা দেন, এই নির্দেশনার ফলে প্রতিষ্ঠানের সকল উপকরণ একসাথে গতিশীল হয়। অর্থাৎ মেশিন চলে, শ্রমিকরা কাজ করে, অর্থ আপ ডাউন করে, ক্রয় হয়, বিক্রয় হয়, প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ হয়, সব কাজগুলো প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ হয়, এক বিভাগ আরেক বিভাগের সাথে সমন্বয় সাধন হয়, কে কার কাছে অধস্তন, কে কার ঊর্ধ্বতন, সমস্ত বিষয়গুলো আমাদের এখানে নির্ধারিত হয়। এরপরে প্রতিষ্ঠানকে সচল করার জন্য, শ্রমিকদেরকে দিয়ে কাজ আদায় করবার জন্য ওদেরকে সময় সময় বিভিন্ন দিক নির্দেশনা দিতে হয়, কি তাই না? এই নির্দেশনার ক্ষেত্রে উপযুক্ত নির্দেশনা, এখন কোন শ্রমিককে কেমন নির্দেশনা দেব, স্বৈরতান্ত্রিক নির্দেশনা দেব, গণতান্ত্রিক নির্দেশনা দেব, নাকি লাগামী নির্দেশনা দেব, বা হচ্ছে পিতৃসুলভ নির্দেশনা দেব, এই নির্দেশনাগুলো কেমন হবে সেগুলো একজন নেতা নির্ধারণ করেন এবং সে অনুযায়ী শ্রমিকদেরকে নির্দেশনা দিয়ে থাকেন। তার মানে আমরা দেখলাম এরপর হচ্ছে তত্ত্বাবধান ও সমন্বয় সাধন। তোমরা জানো যে 7টি মৌলিক কাজের একটি হচ্ছে সমন্বয় সাধন, অর্থাৎ শ্রমিকদেরকে তত্ত্বাবধান করা হয়, অর্থাৎ ঠিকভাবে কাজ করছে কিনা, কোনো কাজে ভুল করছে কিনা, নির্ধারিত সময়ের মধ্যে আমরা লক্ষ্য অর্জন করতে পারছি কিনা, ইত্যাদি বিষয়গুলো একজন নেতা অবজার্ভ করেন। এর সাথে বিভিন্ন ব্যক্তি, বিভাগ, উপবিভাগ আছে, এই বিভাগগুলোর মধ্যে, উপবিভাগগুলোর মধ্যে যেন সমন্বয় সাধন হয়, সেই সংক্রান্ত কাজগুলো কিন্তু আমাদের একজন নেতা করে থাকেন। সর্বোপরি একজন নেতা কার্যকর নিয়ন্ত্রণ আরোপ করে থাকেন, অর্থাৎ পরিকল্পনায় যিনি যেভাবে ধারণ করেছিলেন, যে পরিকল্পনা তিনি গ্রহণ করেছিলেন একটি দল বা গোষ্ঠীকে কাজে লাগিয়ে লক্ষ্য অর্জন করার জন্য, সেই পরিকল্পনা অনুযায়ী তিনি সাংগঠনিক কাঠামো নির্ধারণ করেছেন, কর্মী নির্বাচন করেছেন, নির্দেশনা দিয়েছেন, তত্ত্বাবধান করেছেন, সমন্বয় সাধন করেছেন। আসলে এই পরিকল্পনা অনুযায়ী আমাদের লক্ষ্য অর্জন হচ্ছে কি না তা তিনি পর্যবেক্ষণ করে থাকেন। তোমরা কি বুঝতে পারছো? ইয়েস স্যার। হ্যাঁ, তাহলে এই পরিকল্পনা অনুযায়ী হচ্ছে আমার কাজ হচ্ছে কিনা তা দেখা, না হয়ে থাকলে কেন হলো না তার কারণ উদ্ঘাটন করেন, কি সমস্যা হয়েছে তার সমাধানের প্রয়োজনীয় ব্যবস্থা তিনি করে থাকেন। আর এটার নাম হচ্ছে কার্যকর নিয়ন্ত্রণ। কার্যকর নিয়ন্ত্রণ মানে হচ্ছে যে এমন নিয়ন্ত্রণ আরোপ করা যেটা পরবর্তী সময়ে আর কোনো এ ধরনের বিচ্যুতিতে, যেটা আগে হয়েছে সেই বিচ্যুতির জন্য না হয়ে থাকে, এটা যেন হচ্ছে, এটার নাম হচ্ছে কার্যকর নিয়ন্ত্রণ। কারো কোনো প্রশ্ন আছে এই জায়গায়? না স্যার। ওকে, তাহলে নেতার আরেকটা কাজ হচ্ছে কর্মীদের দিক বিচারে। আগেটা দেখলাম হচ্ছে প্রাতিষ্ঠানিক দিক বিচারে, এবার দেখবো হচ্ছে কর্মীদের দিক বিচারে। কর্মীদের মধ্যে কি করেন? আস্থা সৃষ্টি করেন। কর্মীদের মধ্যে কি করেন বলো তো দেখি? আস্থা সৃষ্টি করেন, দলগত প্রচেষ্টার উন্নয়ন করেন, প্রেরণা দান করেন, যোগাযোগ রক্ষা করেন। আমরা দেখলাম যে নির্দেশনা, প্রেরণা, সমন্বয়ের সাথে যোগাযোগ সবগুলো একজন নেতার কাজ। এই নেতা এই কাজগুলো আমরা উঠে এসেছে। আস্থা সৃষ্টি কি? একজন নেতা অধস্তন শ্রমিক কর্মচারীদেরকে দিয়ে কাজ উদ্ধার করেন। অধস্তনরা সবসময় ঊর্ধ্বতন কর্মকর্তার প্রতি আস্থা হচ্ছে আস্থা মানে আস্থা রাখবেন, এবং অধস্তন ঊর্ধ্বতন কি করে অধস্তনের কাছে আস্থা অর্জন করতে হয়, রাখতে হবে। কারণ হচ্ছে যে এটা মনে করতে হবে যে ঊর্ধ্বতন আমাদেরকে নিশ্চয়ই হচ্ছে সঠিক দিক নির্দেশনা দিবেন, আমাদের যেটা প্রাপ্য সেটা তিনি দিবেন, প্রেরণা দিবেন, আমরা যখন যে সমস্যায় পড়ি সেটা সমাধানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। এটা অধস্তনরা ঊর্ধ্বতনের কাছে এটা প্রত্যাশা করে। আবার ঊর্ধ্বতন কি করেন যে অধস্তনদের যে সকল চাহিদা রয়েছে সেগুলো ফিল আপ করার পরেও, গুড নির্দেশনা দেবার পরে তখন তাদের উপর একটা আস্থা অর্জন করার চেষ্টা করেন যে হ্যাঁ, যে তাদের দ্বারাই আমার যে সকল নির্দেশনা আমি দিচ্ছি, যে পরিকল্পনা আমি ধার্য করেছি সেটি অর্জন করা সম্ভব। এরকম একে অপরের উপরে আস্থা অর্জন করার দায়িত্ব হচ্ছে আমাদের একজন নেতার। দলগত প্রচেষ্টা উন্নয়ন, কারণ হচ্ছে যে নেতা একা কাজ করে না, নেতা একটা দল বা গোষ্ঠীকে দিয়ে কাজ করান। তো সেই দল বা গোষ্ঠী যেন কেউ বিচ্ছিন্ন হয়ে কাজ না করে, নিজের মতো করে যেমন খুশি তেমন ভাবে করার চেষ্টা না করে, একটি নির্দিষ্ট লক্ষ্যকে বাস্তবায়ন করার জন্য সকল দল বা গোষ্ঠী একযোগে কাজ করবে। যার যার কাজের ধরন ভিন্ন হতে পারে, কিন্তু সবার এক লক্ষ্য থাকবে, সেটি দলগত প্রচেষ্টার উন্নয়ন করার জন্য একজন নেতা কাজ করেন। প্রেরণা দান,
মানে হচ্ছে যে তোমরা জানো যে প্রেরণা মানে হচ্ছে শ্রমিক কর্মচারীদের উৎসাহিত অনুপ্রাণিত করা। কিসে অনুপ্রাণিত করা? কাজ করতে অনুপ্রাণিত উৎসাহিত করা। কারণ হচ্ছে যে শ্রমিকদের দক্ষতা রয়েছে, কিন্তু তাদের মধ্যে যদি উৎসাহ না থাকে তাহলে সেই দক্ষতার সম্পূর্ণ বহিঃপ্রকাশ ঘটবে না। তাহলে সম্পূর্ণ বহিঃপ্রকাশ ঘটাতে চাইলে, সম্পূর্ণ দক্ষতাকে কাজে লাগাতে চাইলে শ্রমিকদেরকে উৎসাহিত করতে হবে। সেটা আর্থিক ভাবে হোক, অনার্থিক ভাবে হোক, যে কোনো ভাবে তাদেরকে উৎসাহিত অনুপ্রাণিত করতে হবে। এটা এটা আমাদের একজন নেতার কাজ। এরপরে যোগাযোগ রক্ষা করা। যোগাযোগ কিসের কিসের যোগাযোগ? ঊর্ধ্বতন থেকে অধস্তন প্রত্যেকটি বিভাগ, উপবিভাগ, প্রত্যেকটা শ্রমিকের সাথে যোগাযোগ রক্ষা করা। এক বিভাগ, উপবিভাগ, এক অফিস অন্য অফিসের সাথে যোগাযোগ রক্ষা করার দায়িত্ব হচ্ছে আমাদের একজন নেতা। কার কোনো প্রশ্ন আছে এই জায়গায়? নো স্যার। আমরা 7 জন উপস্থিত, আজকে 52 জনের মধ্যে 7 জন উপস্থিত আমাদের অনলাইন ক্লাসে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যে তোমরা রেগুলার ক্লাস করছো, আগামী দিনগুলোতে ক্লাস করবে। যারা আসছে না তারা তাদের ফল পাবে, তাই না? অ্যাজ ইউ সো ইউ রিপ। ইয়েস স্যার। ওকে, এরপর আসলে দেখি সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি আমাদের, সেটা হচ্ছে আদর্শ নেতার গুণাবলী। অর্থাৎ একজন নেতাকে আমরা আদর্শ নেতা বলবো কি কারণে, কিসের ভিত্তিতে আদর্শ নেতা বলবো? তার তো নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য থাকতে হবে। সেই বৈশিষ্ট্যগুলো আমরা এখন একটু জানার চেষ্টা করছি। তোমরা জানো যে আদর্শ নেতা সেই নেতা যিনি অধস্তনদেরকে, একটি দল বা গোষ্ঠীকে সঠিক দিক নির্দেশনা দিয়ে, প্রেরণা দিয়ে, সমন্বয় সাধন করে, যোগাযোগ করে প্রতিষ্ঠানের লক্ষ্য এবং উদ্দেশ্য নির্ধারিত সময়ের মধ্যে অর্জন করতে সক্ষম হবে। তো সেই নেতাকে, যেই নেতা অধস্তনদেরকে কাজে লাগিয়ে ঊর্ধ্বত মানে প্রতিষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য অর্জন করবে, সেই নেতার কেমন গুণাবলী থাকা উচিত, যেই গুণগুলো অধস্তনদেরকে প্ররোচিত করবে, প্রভাবিত করবে, তাদেরকে দিয়ে লক্ষ্য অর্জন করতে সমর্থ হবে। কি কি গুণ থাকা উচিত? প্রথমত আলোচনা করব আমরা শিক্ষা এবং অভিজ্ঞতা। শিক্ষা হচ্ছে যে একজন নেতার প্রাতিষ্ঠানিক শিক্ষাকে বোঝানো হয়েছে, প্রাতিষ্ঠানিক শিক্ষাকে বোঝানো হয়েছে। অর্থাৎ সে শিক্ষিত, এডুকেটেড, তাই না? ভালো বিশ্ববিদ্যালয়ে পড়েছে, এটা হচ্ছে আমাদের শিক্ষা। এই শিক্ষা হতে পারে প্রাতিষ্ঠানিক, হতে পারে বিভিন্ন ট্রেনিং সেশনে হতে পারে, অভ্যন্তরীণ ট্রেনিং সেশনে হতে পারে। এবং অভিজ্ঞতা হচ্ছে পূর্বে কাজ করার জ্ঞান, পূর্বে বাস্তব কাজ করার জ্ঞান। তো একজন নেতার যত বেশি পূর্বের অভিজ্ঞতা থাকবে, সেই নেতা তত বেশি দক্ষ, এবং যত বেশি শিক্ষা থাকবে তিনি তত বেশি দক্ষ হবেন। তার সমস্ত পরিস্থিতি, অধস্তনদেরকে প্ররোচিত করার ক্ষমতা তার তত বেশি হবে। ঠিক আছে? বর্তমান চাকরিগুলোতে যখন যে পোস্টে সার্কুলার হয়, তোমরা পত্রিকাগুলোতে খুঁজলেই মানে খুলে দেখলেই দেখবে যে একজন সেলস অফিসার নিয়োগ দিবে, সেলস অফিসার নিয়োগ দিবে, 8 বছরের অভিজ্ঞতা চেয়েছে, 8 বছরের অভিজ্ঞতা। তার মানে হচ্ছে যে কেন এই সেলস কাজটা তো খুব কঠিন কাজ নয়, তারপরে এখানে কেন অভিজ্ঞতা সম্পন্ন নেওয়া হয়েছে? যে সেলস এর খুঁটিনাটি আরো অনেক বিষয় রয়েছে। যিনি অভিজ্ঞ তিনি নিশ্চয়ই এই কাজগুলো অত্যন্ত সুচারুভাবে সম্পন্ন করতে পারবেন, তাই না? তিনি একটি দল বা গোষ্ঠীকে সুচারুভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন। আবার সেখানে শিক্ষার মানদণ্ড নির্ধারণ করে দেওয়া হয়। তার মানে একজন নেতার এই ধরনের গুণ থাকতে হবে, শিক্ষা এবং অভিজ্ঞতা থাকতে হবে। সাংগঠনিক জ্ঞান এবং দক্ষতা থাকতে হবে। সাংগঠনিক জ্ঞান কি? তোমরা জানো যে সাংগঠনিক কাঠামো বা সংগঠন বলতে যে একটি প্রতিষ্ঠানের কাজের বৈশিষ্ট্য অনুযায়ী কাজগুলোকে ভাগ করা, প্রত্যেকটি বিভাগের দায়িত্ব কর্তব্য অর্পণ করা, উপযুক্ত ব্যক্তির ওপর সেই দায়িত্ব কর্তব্য অর্পণ করা, এবং প্রত্যেকটি বিভাগ, উপবিভাগ বা ব্যক্তিদের মধ্যে একটা আন্তঃসম্পর্ক, সুসম্পর্ক স্থাপন করা, এর নাম হচ্ছে সাংগঠনিক সংগঠন। তো এই সাংগঠনিক কাঠামোর কোন বিভাগে কে আছেন, কার অধীনে কে থাকবে, কে ঊর্ধ্বতন, কে অধস্তন, হ্যাঁ, কার দায়িত্ব কর্তব্য কতটুকু, কে কার কাছে জবাবদিহি করবে, ইত্যাদি বিষয়গুলো একজন নেতার অবশ্যই জ্ঞান থাকা উচিত, এবং সেই অনুযায়ী তার দক্ষতা থাকা উচিত। অর্থাৎ অল্প সময়, অল্প খরচে তার লক্ষ্য উদ্দেশ্য অর্জন করার ক্ষমতা, এটা নাম হচ্ছে দক্ষতা। তোমরা কি বুঝতে পারছো? 1 2 আমার কথা কি বুঝলা? ইয়েস স্যার। না বুঝে থাকলে একটু বলবে, হ্যাঁ। এরপরে হচ্ছে শক্তি ও সামর্থ্য। একজন নেতাকে নির্দেশ দিতে হয়, প্রেরণা করতে হয়, প্রেরণা দিতে হয়, সমন্বয় সাধন করতে হয়, যোগাযোগ করতে হয়। তো যে তারপরে হচ্ছে শ্রমিকরা একটি নির্দিষ্ট সময় কাজ করলেও একজন নেতাকে অনেক সময় রাত ভর কাজ করতে হয়।
বুঝতে পারছো? নির্দিষ্ট সময়ের বাইরেও অনেক সময় কাজ করতে হয়। তো সে কাজ করার মতো প্রয়োজনীয় শক্তি এবং সামর্থ্য যদি একজন নেতার থাকে, তাহলে তার পক্ষে কাজগুলো অর্জন করা সহজ হবে। ঠিক আছে? এরপর হচ্ছে সাহস ও দৃঢ় মনোবল। তোমরা জানো যে সাহস মানে হচ্ছে যে যখন প্রতিকূল পরিস্থিতি আসে তখন বিচলিত না হয়ে কাজ করে যাওয়াটাই হচ্ছে আমাদের সাহস। এবং দৃঢ় মনোবল হচ্ছে যে যে কাজ করছে সে কাজে সফলতা না হওয়া পর্যন্ত, সফল কাম না হওয়া পর্যন্ত মনোবল অটুট রাখাটাকে বলা হচ্ছে দৃঢ় মনোবল। তো একজন নেতা ঝুঁকি নিয়ে কাজ করেন লক্ষ্য অর্জন করার জন্য। সেই লক্ষ্য অর্জনের ক্ষেত্রে তিনি যে একবারেই সফল হবেন এমনটা কিন্তু নয়। তো সেই কাজে ব্যর্থ হতে পারেন। তো সফলতা লাভ করা এবং সেটাতে মনোবল অটুট রাখার জন্য একজন নেতাকে মনোবল অটুট রাখার গুণ একজন আদর্শ নেতার থাকতে হয়। দায়িত্ব ও ঝুঁকি গ্রহণের মানসিকতা। দায়িত্ব মানে হচ্ছে যে যে কাজ তার উপর অর্পণ করা হয়েছে সেটার জন্য জবাবদিহি তাকে করতে হবে। এই মানসিকতা হচ্ছে দায়িত্ব, তাই না? আর ঝুঁকি গ্রহণের মানসিকতা হচ্ছে যে এখানে সফল হতে পারেন, ব্যর্থ হতে পারেন, লাভও হতে পারে, লসও হতে পারে, তাই না? এই ধরনের ঝুঁকি তার মধ্যে আসতে পারে। তো সেই ঝুঁকি এবং দায়িত্ব গ্রহণের মানসিকতা একজন নেতার থাকতে হবে। তোমাকে বুঝলা? আমার কথা বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, এখন আসলে কি ধৈর্য। ধৈর্য মানে হচ্ছে যে আহ নিজের মধ্যে যখন হচ্ছে ধরো ধৈর্য এবং আমরা কি বলবো যে সাহস একই জিনিস। অর্থাৎ যদি কখনো প্রতিকূলতা আসে, রাফি তোমরা বুঝেও যদি না বোঝার কাজ করো তাহলে হবে না তো। হ্যাঁ, আচ্ছা। ধৈর্য ধৈর্য হচ্ছে যে যখন বিপদ আসবে, লস হবে বা ব্যর্থ হবে, সে পরিস্থিতিতে নিজেকে হচ্ছে দিশাহারা না হয়ে হচ্ছে সাহস নিয়ে দৃঢ় মনোবল নিয়ে কাজ করার নামই হচ্ছে ধৈর্য আর কি। এটার নাম হচ্ছে ধৈর্য। এরপর হচ্ছে দূরদৃষ্টি এবং প্রজ্ঞা, ট্রিপল স্টার দেয়া আছে। এই আদর্শ নেতার গুণাবলীর মধ্যে এটা মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে? দূরদৃষ্টি এবং প্রজ্ঞা বা প্রজ্ঞা বলছে যে সামনের পরিবেশ পরিস্থিতি কেমন হবে তা বোঝা এবং যে পরিকল্পনা তিনি গ্রহণ করেছেন সেটি সামনের সফলতার মানদণ্ড কেমন হবে, সফল হবে না ব্যর্থ হবে, পরিবেশ পরিস্থিতি কেমন হবে, তার ফলাফল কেমন হবে, তা আগেই বুঝতে পারা বা অনুমান করে ধরে নেওয়ার নামই হচ্ছে দূরদৃষ্টি এবং প্রজ্ঞা। ঠিক আছে? প্রজ্ঞা মানে দূরদৃষ্টি, চক্ষু, সামনের দিনকে, সামনের পরিবেশ পরিস্থিতি বোঝা। ঠিক না? ধরে নাও যে এখন আমরা যেমন মার্চের যে পরিস্থিতি, বাংলাদেশ মার্চ থেকে যে পরিবেশ পরিস্থিতি সম্মুখীন হয়েছে, ওই সময় আমি দেখেছি অনেক বড় বড় প্রতিষ্ঠানও মানে অনেকেই রেস্টুরেন্ট দিয়েছে, অনেক শোরুম খুলে রেখেছে। কেউ কিন্তু অনুমান করতে পারে নাই যে এই সময়ের পরিস্থিতি এরকম হবে, কি তাই না? অথচ এই হ্যাঁ বিরূপ পরিস্থিতি আমরা বহিঃপ্রকাশ ঘটেছে হচ্ছে আমাদের ডিসেম্বরের একদম শেষ দিকে। ঠিক আছে না? তো সেই পরিস্থিতি, ডিসেম্বরের পরিস্থিতি দেখে যদি বাংলাদেশের পরিস্থিতিকে বিবেচনা করত, তাহলে আমরা আমাদের বাংলাদেশে যে সকল ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়েছে এগুলো অনেকেই অনেক ক্ষতির হাত থেকে রক্ষা পেত। তো সেটা দৃষ্টিভঙ্গির বা দূরদৃষ্টির প্রজ্ঞা ওই হচ্ছে পরিবেশ পরিস্থিতি বিশ্লেষণ করা হয়নি যে সামনের দিনে কি হতে যাচ্ছে, যার ফলে অনেক ব্যবসা প্রতিষ্ঠান গুটিয়ে তাদেরকে সর্বশান্ত হতে হয়েছে। এরপর অধস্তনদের সম্পর্কে জ্ঞান, অর্থাৎ একটি দল বা গোষ্ঠীকে যখন পরিচিত করবে, তাদেরকে দিয়ে লক্ষ্য অর্জনের চেষ্টা চালানো হবে, তখন সেই দলে যারা থাকবে তাদেরকে বুঝতে পারা, তাদের সম্পর্কে ধারণা রাখা, এটা আদর্শ নেতার একটি অন্যতম গুণ। ন্যায়পরায়ণতা মানে হচ্ছে যে সবার প্রতি সমান হচ্ছে দৃষ্টিভঙ্গি রাখা এবং সবাইকে সমান সুযোগ সুবিধা দেয়া, সবাইকে সমানভাবে বিচার করা, এটার নাম হচ্ছে ন্যায়পরায়ণতা। মানে কারো প্রতি বৈষম্য নয়, এটার নাম হচ্ছে ন্যায়পরায়ণতা, সবাইকে সমান সুযোগ সুবিধা দেয়া। ঠিক আছে তো? এরপর হচ্ছে পরিশ্রম এবং কষ্ট সহিষ্ণু, মানে হচ্ছে যে কষ্ট সহ্য করার গুণ থাকতে হবে এবং পরিশ্রম করার মানসিকতা থাকতে হবে। কারণ একটি প্রতিষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য অর্জন করা, সফলতা লাভ করার জন্য ওই নেতাকে অনেক সময় অনেক পরিশ্রম করতে হয়, রাত জেগে কাজ করতে হয় এবং
সেখানে যে কষ্টগুলো রয়েছে সে কষ্ট হচ্ছে সহ্য করার মানসিকতা একজন নেতার থাকতে হবে। যিনি কষ্ট করতে পারবেন তিনি সফল হবেন। সেটা শুধু ব্যবসার ক্ষেত্রে কেন, তুমি যে ছাত্র, তুমি যদি পরিশ্রম করো, কষ্ট সহ্য করো, রাত জেগে পড়াশোনা করো, দিনে পড়াশোনা করো, নিজেকে ফাঁকি না দাও, তাহলে তোমার কাছে সফলতা ধরা দিবেই। ঠিক আছে? কারণ হচ্ছে যে এটা বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ বলেছেন যে তুমি পরিশ্রম করো, সফলতা আমি দেবো। তা তুমি পরিশ্রম করো, কষ্ট করো, তোমাকে সফলতা আল্লাহ দিবে। আর যারা সফলতা লাভ করতে পারবে না তার কাছে সেখানে তুমি খুঁজে দেখো যে সেখানে মানে কোনো না কোনো একটা ব্যর্থতা তার মধ্যে রয়েছে। মানে ফাঁকিবাজি বা পরিশ্রম না করার মানসিকতা এক সময় ছিল। এরপর হচ্ছে যোগাযোগ নৈপুণ্য। অর্থাৎ তোমরা জানো যে একজন নেতা যখন একটি প্রতিষ্ঠানে সফলতা লাভ করার জন্য কাজ করবেন, তখন সেই নেতাকে ঊর্ধ্বতন, অধস্তন, বিভিন্ন প্রতিষ্ঠান, বাহিরের অনেক প্রতিষ্ঠান, ব্যক্তির সাথে যোগাযোগ করতে হয়। তো সেই যোগাযোগের বিভিন্ন ধরন রয়েছে। কখনো অনলাইনে করতে হয়, কখনো টেলিফোনে করতে হয়, মোবাইলে করতে হয়। তো কার সাথে কিভাবে ইমেল করতে হয়, কার সাথে কিভাবে যোগাযোগ করলে হচ্ছে যোগাযোগটা ফলপ্রসূ হবে, সেটি একজন নেতাকে জানা থাকা দরকার। একজন নেতার জানা থাকা দরকার। কি বুঝতে পারছো? এটা নাম হচ্ছে যোগাযোগের নৈপুণ্য। উৎসাহ দানের ক্ষমতা হচ্ছে যে যেহেতু একজন নেতা কি করেন, নির্দেশনা প্রেরণা সমানে সাধন করেন, অর্থাৎ প্রেরণা মানে সমানে উৎসাহ দেন। শ্রমিক কর্মচারীদেরকে যদি তিনি উৎসাহিত করতে না পারেন, উৎসাহ দিতে না পারেন, তাহলে সেই শ্রমিক কর্মচারীদেরকে দিয়ে কাজ আদায় করা সম্ভব হবে না। এখন তাকে জানতে হবে শ্রমিকদেরকে কিভাবে তিনি উৎসাহিত করবেন। আর্থিকভাবে উৎসাহিত করবেন নাকি অনার্থিকভাবে উৎসাহিত করবেন, যেভাবেই হোক না কেন। এখন দেখা গেল যে কারো অর্থের প্রয়োজন, কারো অর্থের প্রয়োজন নেই, কিন্তু সে ক্ষুব্ধ, তাহলে কি তার দরকার, সেই বিষয়গুলো তাকে অনুধাবন করতে হবে। এই জন্য বলা হচ্ছে অধস্তন সম্পর্কে জ্ঞান এবং উৎসাহ দানের ক্ষমতা, আমি বলবো যে কাছাকাছি এটি দুটি একে অপরের পরিপূরক। তার কারণ অধস্তন সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান না থাকলে শ্রমিকদেরকে উৎসাহিত করা অসম্ভব হবে। কারণ শ্রমিকরা এক একজনের এক এক ফ্যামিলি থেকে এসেছে, কার মানসিকতা কেমন, কেউ পরিশ্রম করতে চায়, কেউ সফলতা অর্জন করতে চায়, কেউ ফাঁকিবাজি দিতে চায়। এখন কাকে কিভাবে আমি উৎসাহিত করব, সেগুলো সম্পর্কে একজন নেতাকে অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে। তোমাদের এই জায়গায় কারো কোনো প্রশ্ন আছে? বলো, এই দুটা নিয়ে, আদর্শ নেতার গুণাবলী নিয়ে। না স্যার। কারো কোনো প্রশ্ন? সাংগঠনিক জ্ঞান ও দক্ষতা স্যার একবার একটু বলবেন? হ্যাঁ, সাংগঠনিক জ্ঞান মানে হচ্ছে যে তোমরা জানো যে সংগঠন মানে হচ্ছে একটি কাজের বৈশিষ্ট্য নিয়ে যে কাজগুলোকে ভাগ করে, যেমন ক্রয় বিভাগ, বিক্রয় বিভাগ, হিসাব বিভাগ, অর্থ বিভাগ, এগুলো কিন্তু সাংগঠনিক কাঠামোর ফল, সাংগঠনিক জ্ঞানের ফল। তো ক্রয় বিভাগের কি কি কাজ, বিক্রয় বিভাগের কি কি কাজ, উৎপাদন বিভাগের কি কি কাজ, ক্রয় ব্যবস্থাপক কার কাছে জবাবদিহি করবেন, আবার ক্রয় ব্যবস্থাপক কাকে আদেশ দিবেন, কোন কাজের জন্য একজন ক্রয় ব্যবস্থাপক দায়বদ্ধ থাকবেন, সাংগঠনিক কাঠামোতে কতজন ব্যবস্থাপক রয়েছেন, উপব্যবস্থাপক কতজন রয়েছেন, শ্রমিক কর্মচারীদের দায়িত্ব কর্তব্য কি, এগুলো সম্পর্কে জ্ঞান হচ্ছে আমাদের সাংগঠনিক জ্ঞান। তোমাকে বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, এবং দক্ষতা হচ্ছে যে তিনি অল্প সময় অল্প খরচে, অর্থাৎ কম ইনপুট দিয়ে ম্যাক্সিমাম আউটপুট করবেন, যেভাবেই হোক না কেন। এরপরে আর কারো প্রশ্ন? আর কারো প্রশ্ন নেই? ওকে, তাহলে আমাদের হোমওয়ার্ক থাকবে যেটা, সেটা হচ্ছে নেতৃত্ব দান কাকে বলে, গণতান্ত্রিক নেতৃত্ব কাকে বলে, প্রজ্ঞা বা দূরদৃষ্টি বলতে কি বোঝায়, আর নেতার 10টি গুণের নাম মুখস্থ বলতে হবে। ঠিক আছে? নেতার 10টি গুণের নাম মুখস্থ বলতে হবে। এটা আমি তোমাদেরকে একটু পরে গ্রুপে দিয়ে দিচ্ছি, তোমরা সেগুলো অনুযায়ী কাজ করবে, লিখবে, প্র্যাকটিস করবে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে জি স্যার। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ, আগামী ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কালকে ক্লাস আছে। ওয়ালাইকুম আসসালাম।